সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডকো টিভি নিয়মিত আয়োজন নারীর স্বাস্থ্য সুরক্ষা প্রেজেন্টেড বাই রেনাটা পিএলসি। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো জরায়ু মুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সার প্রতিরোধে আমাদের করণীয়। আমাদের সাথে আজ দেশের দুজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিরোধে আমাদের গাইনোকোলজিক্যাল অনকোলজি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার বেগম রোকেয়া আনোয়ার, বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজিক্যাল অনকোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। ম্যাডাম, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ তানিয়া। আপনাকেও, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, জরায়ু মুখের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ নিয়ে আমরা কথা বলতে চাই। একদম ফার্স্ট এবং সেকেন্ড নারী মৃত্যুর কারণ। তো প্রথমে আমি অধ্যাপক আশরাফুন্নেসা ম্যাডামের কাছে আসবো। তো ম্যাডামের কাছে জানতে চাইবো যে এই যে ম্যাডাম বলছি আমরা জরায়ু মুখের ক্যান্সার ইটস এ পাবলিক হেলথ প্রবলেম, তাই না? আমরা বলছি যে তো কেন বলছি এটা, প্রিভিলেন্স, ইনসিডেন্স কিংবা কি পরিমাণ আক্রান্ত হয়, কেন এটা তো গুরুত্বপূর্ণ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। জরায়ু মুখ ক্যান্সার আসলে বাংলাদেশে মহিলাদের যত ক্যান্সার হয় তার মধ্যে দ্বিতীয়তম ক্যান্সার। স্তন ক্যান্সার হচ্ছে প্রথমতম ক্যান্সার। তো প্রতি বছর দেখা যাচ্ছে প্রায় 9,000 মহিলার জরায়ু মুখের ক্যান্সার নতুন করে হচ্ছে, এবং একই বছর মারা যাচ্ছেন প্রায় 6,000। সুতরাং এটা অবশ্যই একটি পাবলিক হেলথ প্রবলেম, কারণ এটা প্রতিরোধযোগ্য। এবং এই জরায়ু মুখের ক্যান্সার কিন্তু একদিনে হয় না, হতে 15 থেকে 20 বছর লাগে। প্রথমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের একটি ভাইরাস দিয়ে জরায়ু মুখ আক্রান্ত হয়, সেটা সাধারণত বিয়ের পরে হয়ে থাকে, এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাইরাসটি চলে যায়, কিন্তু 4 to 5% ক্ষেত্রে ভাইরাসটি রয়ে যায়, এবং এটি প্রথমে প্রিক্যান্সারাস কন্ডিশন করে। সেটাও হতে 10 বছর লেগে যায়। সেই প্রিক্যান্সারাস কন্ডিশন যদি আমরা শনাক্ত করে চিকিৎসা করে দিতে পারি, খুব সাধারণ চিকিৎসা আছে এগুলোর জন্য, তাহলে কিন্তু আর ক্যান্সারটি হবে না। তো সরকার অবশ্য এই প্রিক্যান্সারাস কন্ডিশন বা ক্যান্সার পূর্ববর্তী অবস্থা আমরা বলি, এটাকে শনাক্ত করার জন্য সারা দেশে প্রোগ্রাম ডেভেলপ করেছে, এবং সারা দেশে প্রায় 600টি কেন্দ্র আছে। সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, যেটি কিনা প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে, জেলা হাসপাতাল এবং জেলা পর্যায়ের যে মাতৃসদনগুলি আছে, এবং পাশাপাশি মেডিকেল বলেছি ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে কিন্তু বিনামূল্যে 30 থেকে 60 বছর সমস্ত মহিলাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে এই জরায়ু মুখ এবং স্তন একই সাথে পরীক্ষা করার জন্য। খুব সাধারণ পরীক্ষা, অনেক পদ্ধতি আছে বিদেশে, যেমন প্যাপসিস্মেয়ার বা এইচপিভি ডিএনএ টেস্ট হচ্ছে, সেগুলো একটু ব্যয়বহুল, কিন্তু সরকার কিন্তু বিনামূল্যে ভায়া টেস্ট চালু করেছেন, যেখানে জাস্ট 5% অ্যাসিটিক অ্যাসিড 1 মিনিট যদি জরায়ুর মুখে লাগায় রাখা হয়, কটন বল দিয়ে একটু অ্যাপ্লাই করে রাখা হয়, কোনো এলাকা যদি সাদা দেখা যায়, এটাকে আমরা বলি ভায়া পজিটিভ। তবে ভায়া পজিটিভ হলে যে ক্যান্সার পূর্ব অবস্থা তা কিন্তু না, মানে ওখানে কিছু সাদা পরিবর্তন হচ্ছে, ওখানে প্রোটিন একটু কোয়াগুলেশন করে সাদা হয়েছে। এটা ইনফেকশনের জন্য হতে পারে, আবার প্রিক্যান্সারাস কন্ডিশনের জন্য হতে পারে। সুতরাং আবার এই প্রিক্যান্সারাস কন্ডিশন শনাক্ত করার জন্য অবশ্য কল্পোস্কোপি নামের আরেকটি উচ্চতর পরীক্ষা আছে। ভায়া পরীক্ষা কিন্তু বেশিরভাগ করছেন সেবিকারা, এবং এর জন্য খুব বেশি যন্ত্রপাতির দরকার নাই, শুধু জরায়ু মুখ দেখার জন্য স্পেকুলাম প্রয়োজন হচ্ছে মেনলি, এবং আলোর প্রয়োজন হচ্ছে, সরাসরি দেখা হচ্ছে। আর এখানে যখন 3 to 5% ক্ষেত্রে যখন আমাদের সেবিকারা দেখেন যে ভায়া পজিটিভ হচ্ছে, তাদেরকে কল্পোস্কোপি পরীক্ষার জন্য পাঠান। কল্পোস্কোপ হচ্ছে মাইক্রোস্কোপ বলা চলে, যেটা দিয়ে জরায়ুর মুখটা ম্যাগনিফাই ভাবে দেখা যায়, এবং এখানে বোঝা যায় যে আসলে ইনফেকশন আসছে না ক্যান্সার পূর্ববর্তী অবস্থা আছে। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমি আসবো অধ্যাপক রোকেয়া ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে, আমাদের দেশের একমাত্র ইনস্টিটিউটে কাজ করছেন। তো জানতে চাইবো যে এখানের চিত্রটা কেমন, রোগীরা আপনাদের কাছে আসলে কি পর্যায়ে আসছে? এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলে এখানে প্রতিনিয়তই আমরা জরায়ু মুখের ক্যান্সারের রোগী পাচ্ছি। অন্যান্য ক্যান্সারের সাথে জরায়ু মুখের ক্যান্সারের পরিমাণ অনেক বেশি। আমি যদি বলি 2025 সাল
এই 25 সালে আমরা 12 মাসে 1894টি নতুন রোগী পেয়েছি। 1894 রোগী পেয়েছেন এই 2025 সালের মধ্যে, শুধুমাত্র 2025 সালে, এবং তার মধ্যে 1% অপারেশনের যোগ্য না। মানে এতটা অ্যাডভান্স স্টেজে এসেছে। অ্যাপারেন্টলি হয়তো মনে হতে পারে যে আমাদের যে স্ক্রিনিং প্রোগ্রাম সেটা হতে পারে হয়তো ভালোভাবে হচ্ছে না, সেই কারণে এরকম। আসলে ব্যাপারটা তা না। বাংলাদেশ তো অনেক বড়, 20 কোটি মানুষের দেশ। তাতে যদি 10 কোটি মহিলাও থাকে, তাদের অনেকেরই স্ক্রিনিং করা হয়ে গিয়েছে এবং তারা ভালো আছে। স্ক্রিনিং এর প্রবলেমটা হলো কি, কেউ যদি জীবনে স্ক্রিনিং একবার করে, সে হয়তো মনে করলো যে আমি তো করেছি, ভালো ছিল, আমার আর যাওয়া লাগবে না। ফলো আপ, সার্ভিলেন্সের খুবই সমস্যা, যে রোগীরা সার্ভিলেন্সে যেতে চায় না। তো সেই জন্য আমরা যেটা মনে করি, সবসময় ক্যান্সার ম্যানেজমেন্টে আমরা বলি আর্লি ডিটেকশন। যত অল্প স্টেজে ডিটেক্টেড হবে তত অপারেশনের যোগ্য হবে। সে অল্প আর্লি স্টেজে ডিটেকশন করার জন্য এই যে ভায়া পদ্ধতি যেটা আছে, তার পাশাপাশি WHO রিকমেন্ডেড বর্তমানে HPV DNA টেস্ট সারা বিশ্বে চালু হয়েছে, সেটা 2018 সাল থেকে। এই পরীক্ষাটি করার মাধ্যমে রোগীরা অনেক আগে, যে অনেক রোগী 10 থেকে 12 বছর আগে বুঝতে পারবে তার আসলে ভবিষ্যতে ক্যান্সার হবে কি হবে না। মানে 10 থেকে 12 বছর আগে তিনি জানতে পারবে যে ভাইরাস নেগেটিভ, দ্যাট মিন্স তার জরায়ুমুখের ক্যান্সার হবার ভবিষ্যতে সম্ভাবনা নাই। আবার পজিটিভ জানতে পারবেন যে সম্ভাবনা রয়েছে, পজিটিভ জানতে পারবে ভাইরাস আছে, কিন্তু এই ভাইরাসটা হলো সর্দি কাশির ভাইরাসের মতো, শরীরে ঢুকে আবার সময় মতো শরীর থেকে বেরিয়ে যায়। ইমিউনিটি ভালো হলে তখন কিন্তু বেরিয়ে যায়। তো এই কারণে আমরা যখন পেশেন্ট আসে রিসিভ করি, আমাদের যে প্রি ক্যান্সারাসের যে রুমটা আছে 110 নাম্বার রুম, তো সেখানে HPV টেস্ট হয়, ভায়া পরীক্ষা হয়, সাইটোলজি হয়। আমি একটু ইন্টারাপ্ট করি, HPV টেস্ট করতে কত টাকা লাগে? HPV টেস্ট করতে সরকারিভাবে এখন 2500 টাকা লাগে। তো এই টাকা অনেকের কাছে অনেক বড় লাগে, কিন্তু আমরা তাকে কাউন্সেলিং করে যখন বলি আপনি অনেক দূর থেকে আসছেন, জীবনে একবার যদি করে নেগেটিভ হয়ে যায় আপনি কিন্তু ভ্যাকসিনও নিতে পারবেন, প্লাস আপনি তো জানলেন আপনার আর কখনো ক্যান্সার হবে না। সাধারণত মহিলারা যদি নতুন করে বিয়ে না করে, দ্যাট মিনস পার্টনার চেঞ্জ না করে, এই পরীক্ষাটি পজিটিভ হওয়ার সম্ভাবনা কম। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা 2-3 বার পরীক্ষা করি যাদের স্বামী বিদেশে থাকে বা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার। আদার ওয়েতে কেউ যদি একবার HPV টেস্ট করে নেগেটিভ পায়, তাকে কিন্তু আমরা অ্যাসিওরেন্স দিই। তখন তারা খুব খুশি হয়ে যায় যে আমি এত দূর থেকে এসেছি, আমাকে আর আসতে হবে না। মানে আমি জানতে পারি, কারণ সবাই তো ক্যান্সার ইনস্টিটিউটে আসতে পারবেন না, তো কেউ যদি বাহির থেকে HPV DNA টেস্ট করেন, তো সেক্ষেত্রে খরচটা কেমন হতে পারে? খুবই চমৎকার কোশ্চেন। সেটার জন্যই আমি আসলে বলতে চাচ্ছি, বাইরে থেকে করে, যেহেতু সারা বাংলাদেশের মানুষের পক্ষে আসা সম্ভব না ক্যান্সার ইনস্টিটিউটে, অবশ্যই সম্ভব না, এবং সেটার জন্য এই টেস্টটা অত্যন্ত জরুরি। এই টেস্টটা কেউ যদি সেন্টারে নাও আসে, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে করতে পারবে। এবং এমন আছে যে হিলি এরিয়াতে আছে, নদীর ওপারে থাকে, পাহাড় পর্বতে আছে, সে কখনো ডাক্তারের কাছে আসবে না। এটা সেলফ স্যাম্পলিং কিট আছে, সেটা পাঠিয়ে দিলে তারা নিজেরা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের যেসব কর্পোরেট হসপিটাল কিংবা প্রাইভেট ক্লিনিক HPV DNA টেস্ট করছে, সেই টেস্টের মূল্যমান এখন 5000 থেকে 6000। শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এটা 2500 টাকায় করছে। সেজন্য সরকারের কাছে আমার জোর দাবি, ডেঙ্গু পরীক্ষার মতো সাশ্রয়ী মূল্যে সবার জন্য HPV DNA টেস্ট যেন অ্যাভেলেবেল করে। ম্যাডাম খুব সুন্দর কথা বলেছেন। সরকারের কাছে আমাদের সকলের দাবি HPV DNA টেস্ট ডেঙ্গু টেস্টের মতো নির্ধারণ করে দেয়া হোক। ম্যাডামের কাছে আসবো, আমরা জেনে নিলাম যে HPV DNA টেস্টের মাধ্যমে কিন্তু আমরা জেনে নিচ্ছি, এবং আমাদের দাবি আমরা এটার মূল্যটাকে আসলে কমিয়ে আনতে চাই। এবার জানতে চাইবো ম্যাডাম, প্রিভেনশনের জন্য আমরা কি করতে পারি? আমরা সবসময় প্রিভেনশনটাই চাই। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। প্রিভেনশনের জন্য আসলে পপুলেশন কভারেজ করা দরকার। যেমন সরকার কিন্তু 600 কেন্দ্রে চালু করেছেন, প্রতি কেন্দ্রে 3 থেকে 4 জন 5 জন নার্সেস আছেন, ওয়েল ট্রেন্ড, তারা এটা করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে মহিলারা যাচ্ছেন কম। এ পর্যন্ত আমাদের 30 মিলিয়ন মহিলাকে স্ক্রিনিং করা প্রয়োজন, বিশাল জনসংখ্যা, যাদের বয়স কিনা 30 থেকে 60 বছর বয়স। আমরা এ পর্যন্ত করেছি মাত্র 6 মিলিয়ন, তাহলে একটা বড় অংশ বাকি রয়ে গেছেন, এবং 6 মিলিয়ন মানে আমাদের কভারেজ হচ্ছে 20%। তাহলে বাকি যে 80% তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। এবং স্ক্রিনিং কিন্তু VIA পদ্ধতি 5 বছর পর পর করতে হবে, সেটি আরেকটি বড় ব্যাপার। তো এটা এমন একটি পরীক্ষা যেখানে কিন্তু আমরা মানুষের কোনো সমস্যার প্রয়োজন নাই, রুটিন
টেস্ট, ব্লাড টেস্টের মতো বা ব্লাড প্রেশার চেক আপের মতো তাদের কোনো সমস্যা ছাড়াই তাদের জরায়ুর মুখটা পরীক্ষা করাতে হবে। কিন্তু মহিলারা তাদের কোনো সমস্যা না থাকলে তারা কিন্তু টেস্ট করতে চান না। এই জন্য তাদেরকে অনেক বেশি ঘরে ঘরে কাউন্সেলিং করার প্রয়োজন রয়েছে অনেক, এবং দূরত্ব একটা বড় ফ্যাক্টর। যদিও আমরা উপজেলা পর্যায়ে আমরা স্ক্রিনিং চালু করতে পেরেছি এবং আমরা কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বা ইভেন আমরা বাড়ি বাড়িতেও যখন হেলথ অ্যাসিস্ট্যান্টরা যান তারাও কিছুটা কাউন্সেলিং করছেন যে এই টেস্টটা করা দরকার, এবং আমরা ইলেকট্রনিক রেজিস্ট্রেশনও শুরু করছি, রেফারেল সিস্টেম একদম কমিউনিটি ক্লিনিক পর্যায় থেকে শুরু করছি। কিন্তু যেহেতু কোনো সমস্যা নাই সেহেতু তারা বলছেন আমার সমস্যা নাই, কিন্তু আমি কেন পরীক্ষা করব? এই জিনিসটা আমাদের সলভ করতে হবে যে সমস্যা না থাকলেও রুটিন পরীক্ষা যে প্রয়োজনীয়তা বোঝাতে হবে। তারপরে মহিলাদের ঘরে কাজ থাকে, কে নিয়ে যাবে, অনেকগুলো ফ্যাক্টর রয়ে গেছে। 7 উপজেলা হেলথ কমপ্লেক্সেও অনেকে একা যেতে চান না। তো আমাদের আসলে এই জন্য গ্রাসরুট পর্যায়ে ব্যাপক কাজ করে তাদেরকে স্ক্রিনিং করতে হবে। এই জন্য 80% এখন স্ক্রিনিং করেননি, তাদের উপরে আমাদের অনেক বেশি জোর দিতে হবে। মানে পুরা হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল ওয়ার্কার, এনজিও সবাই মিলে কাজ করতে হবে, এবং পজিটিভ যারা হবেন তারা যেন কল্পোস্কোপি করতে আসেন। দেখেন, কল্পোস্কোপি কিন্তু এখন আমাদের প্রায় 52টি সেন্টার আছে, সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল, কিছু জেলা হাসপাতাল। এই সেবা আরও বাড়াতে হবে। প্রিক্যান্সারাসের ট্রিটমেন্ট কিন্তু খুব সহজ, জাস্ট হিট দিয়ে যেখানে এইচপিভি ইনফেকশন বা প্রিক্যান্সারাস চেঞ্জটা হচ্ছে সেটা হিট দিয়ে নষ্ট করে দেওয়া যায় কোষগুলোকে, অথবা একটি সূক্ষ্ম তাপ দিয়ে এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ডে কেস হিসাবে আমরা এটা যখন তারা পরীক্ষা করতে আসেন, কল্পোস্কোপি পরীক্ষা করা হয়, তখনই ডায়াগনোসিস করে একই ভিজিটে আমরা ট্রিটমেন্ট দিই, যাতে তার বারবার যাতে তার আশা না লাগে। খুবই সিম্পল পদ্ধতি, কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ হচ্ছেন মহিলারা, তারা অনেক সময় কল্পোস্কোপি ক্লিনিকে আসছেন না। তো এই যে ট্র্যাকিং করতে হবে আমাদের, কিন্তু প্রিক্যান্সারাস কন্ডিশন এবং ক্যান্সারাস পেশেন্ট সবই কিন্তু ট্র্যাকিং করে তারা চিকিৎসাটা নিল কি না সেটা এনশিওর না করলে কিন্তু আমরা প্রিভেনশন করতে পারবো না। সুতরাং এটা খুব ডিপলি আমাদেরকে ম্যানেজ করতে হবে। খুব সুন্দর ম্যাডাম। ক্যান্সার ইনস্টিটিউট থেকে আপনি বলছিলেন যে আমাদের প্রি ক্যান্সারাস রুম রয়েছে, আপনারা কি সার্ভিস দিচ্ছেন জানতে চাইবো। হ্যাঁ, আমাদের ক্যান্সার হাসপাতালের যে প্রি ক্যান্সারাস বা পূর্ব লক্ষণের জন্য যে রুমটি, সেই রুমে প্রথমে প্রাথমিকভাবে হলো বিআইএ পরীক্ষা করা, সাইটোলজিক্যাল টেস্ট এবং এইচপিভি ডিএনএ টেস্ট করা। তারপরে এই টেস্টটি যদি পজিটিভ আসে তখন ওই যে বলা হলো সূক্ষ্ম তার দিয়ে যে পরীক্ষা লিপ এবং কোনাইজেশন সেখানে হয়, একই রুমের মধ্যে হয় এবং লোকালি হয়। এটার জন্য কোনো ভর্তি থাকা বা অ্যানেস্থেসিয়া লাগে না। রেগুলার সেখানে হেলথ এডুকেশন হয়, কাউন্সেলিং হয়। কারণ আসলে কাউন্সেলিংয়ের জন্য যে পেশেন্টরা আসে তাদের জন্য আমাদের সুবিধা কি, সেখানে যাদের মায়েদের ক্যান্সার আছে কিন্তু বাচ্চাদের এখনো ক্যান্সার হয়নি, সেই রোগীদেরকে আমরা সেখানে ভ্যাকসিনেশনের ব্যবস্থা রাখি। গভর্নমেন্ট যাদেরকে কাভার করতে পারেনি, আপনি হয়তো জানেন বাংলাদেশ সরকার 2025 সালে 93% কভারেজ করেছে, যেটা হলো 9 থেকে 15 বছর পর্যন্ত যারা আছে স্কুল গোয়িং গার্লদেরকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য এক ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, একটি এইচপিভি টিকা, যেটা আমাদের 93% রোগী নিয়ে মানে সুস্থ কন্যা সন্তান যারা তারা নিয়েছে, এবং বাংলাদেশ 2030-এর আগেই ফার্স্ট পিলার অর্জন করে ফেলেছে। এখন যেটা হলো সেকেন্ড পিলার, 70% রোগীকে 2030-এর মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং এবং তার ম্যানেজমেন্ট দেয়া। তো এই 70%-এর ম্যানেজমেন্ট দেয়া যেটা বলেছেন প্রফেসর আশরাফুন্নেসা, ওনার সাথে আমিও একমত। রোগীরা তো আসলে পজিটিভ হলেও আসতে চায় না, তাদের জন্য অন্যান্য কান্ট্রির মতো যদি একটু, আমাদের তো হেলথ ইন্স্যুরেন্স নাই, ইনসেন্টিভ দেওয়া থাকতো বা যাতায়াত ভাড়া দেওয়া থাকতো, তাহলে কিন্তু তারা খুব খুশি হয়ে আসতো। আর যেটা হলো কোভিড এর সময় আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের পারফরমেন্স সারা ওয়ার্ল্ডে, এটা অনেক নাম করা। কোভিডের সময় যেই রেজিস্ট্রেশন ছিল, সেই রেজিস্ট্রেশন ধরে আমরা যদি ট্র্যাকিং করতে পারি কারা এখনো জরায়ুমুখের পরীক্ষা করেনি, সুস্থ নারী যারা, আমরা তাদেরকে পরীক্ষার আওতায় যদি নিয়ে আসতে পারি, আমরা আশা করব যে সংখ্যাটা অনেক বেশি বাড়বে। আর আমরা এটা জানি প্রাইভেট হাসপাতালে যে কোনো ডাক্তার জরায়ুমুখের স্ক্রিনিং করে যাচ্ছেন, কিন্তু সরকারি যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে শুধুমাত্র সরকারি মেডিকেল কলেজ কিংবা ইনস্টিটিউটটাই উঠছে। তার ফলে কি হচ্ছে, সারা বিশ্ব দেখছে বাংলাদেশের কাভারেজ হলো 20%, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের কাভারেজ আমি মনে করি 40 থেকে 50%।
সুতরাং এই ব্যাপারে আমাদের মিডিয়া এবং অন্যরা যেন কাজ করে, সরকারি বেসরকারি সবাইকে একসাথে এগিয়ে এসে তথ্য উপাত্ত এমনভাবে দিবে যেন দেশের সম্মান রক্ষার্থে আমরা আমাদের পার্সেন্টেজটাকে বেশি দেখাতে পারি। আমি মনে করি সরকার যদি ওই একই পদ্ধতিতে ভ্যাকসিনেশন যেভাবে করলো, কোভিড ভ্যাকসিনেশন, এইচপিভি ভ্যাকসিনেশন, সেই একইভাবে রেজিস্ট্রেশন করে, তাহলে আমরা কিন্তু 70% কভারেজ 2030-এর আগেই করতে পারবো, আমি আশাবাদী। সুন্দর ম্যাডাম, আপনার কথা শুনে আমরাও আশাবাদী হচ্ছি। এবার আমরা আবার অধ্যাপক আশরাফুন্নেসা ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, গভর্নমেন্টের প্রোগ্রামে যদি একটু বলতেন। এটা অলরেডি রোকেয়া যেটা বললো রেজিস্ট্রেশন ব্যাপার, রেজিস্ট্রেশন কিন্তু সরকার খুব সুন্দর একটি রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছেন, এটা ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং। তো এখানে গভর্নমেন্টের একটি যে সফটওয়্যার ব্যবহার করে, ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সিস্টেম, যে সফটওয়্যারের মাধ্যমে তারা ম্যাটারনাল মর্টালিটি এবং অন্যান্য ডিজিজেরও তথ্য উপাত্ত সংগ্রহ করেন। ওই একই সিস্টেমের মধ্যে কিন্তু যাদেরকে আমরা স্ক্রিনিং করি তাদের একটা ডাটাবেজ আমরা মেনটেন করি। তাদের রেজিস্ট্রেশন হয় কমিউনিটি ক্লিনিক থেকে বা উপজেলা হেলথ কমপ্লেক্স বা মেডিকেল কলেজ বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্সার ইনস্টিটিউট, যেখানেই হলো তাদের কিন্তু ওই স্ক্রিনিংয়ের তথ্য একই ডাটাবেজে যাচ্ছে, ট্রিটমেন্টের তথ্য একই ডাটাবেজে যাচ্ছে। এবং পজিটিভ মহিলা যারা হচ্ছেন তারা যদি কল্পোস্কোপিতে না আসেন তাহলে কিন্তু ডিএইচএস থেকে একটা ফোন মেসেজও যাচ্ছে। তো এই যে রেজিস্ট্রেশন পদ্ধতি খুবই সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও আমাদের রেজিস্ট্রেশন আসলে সবার করা হচ্ছে না, কারণ মহিলারা অনেকে ন্যাশনাল আইডি নিয়ে আসে না। ন্যাশনাল আইডি এবং টেলিফোন নাম্বার না থাকলে এই ইলেকট্রনিক ডাটাবেজে এন্ট্রি করা যায় না, কারণ সবার তো একটা নির্দিষ্ট ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার থাকতে গেলে সেখানে এনআইডি লাগবে। তো আসলে ইলেকশন কমিশনের কাছে এই এনআইডি আছে, আমাদের কাছে সেটা অ্যাক্সেস নাই। মহিলারা যদি আনেন তাহলেই আমরা নিজেদের ডাটাবেসটা করতে পারছি। কিন্তু তারপরেও যে আমরা কিন্তু প্রায় 5 মিলিয়ন ডাটা আমরা তাদের 5 মিলিয়ন মহিলাকে আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি। তো আমরা সব মহিলাদেরকে এটা বলতে চাই যারা আজকে এই প্রোগ্রাম শুনছেন, যে তারা যেন এই ভায়া টেস্ট এবং পরে তো এইচপিভি টেস্ট আসবে, এই পরীক্ষাগুলো যেন করান এবং করানোর সময় যেন এনআইডিটা নিয়ে আসেন। এনআইডি নিয়ে আসলে কিন্তু তাদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি হয়ে যাচ্ছে। তার মানে এখানে ন্যাশনাল ভোটার আইডি কার্ড যেটা আমাদের তো অবশ্যই আনতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শকরা কিন্তু শুনে নিলেন। হ্যাঁ, তো এই এবং সবাই যেন স্ক্রিনিং করান। বাড়ির কাছেই কিন্তু স্ক্রিনিং সেন্টার রয়েছে, কিন্তু তাদের সমস্যা নাই বলে তারা যাচ্ছে না। কিন্তু এটা তাদের বুঝতে হবে যে ক্যান্সার যখন ইভেন আর্লি স্টেজে থাকে, যখন অপারেশন করা যায় স্টেজ 1-এ, সার্ভিক্সের মধ্যে সীমাবদ্ধ, তখনও কিন্তু সিমটম থাকে না। প্রি ক্যান্সার যেটা, সেখানেও তো সিমটম থাকছে না। ক্যান্সারের স্টেজে 1-এও কিন্তু সিমটম থাকছে না। মহিলাদের যখন ব্লিডিং শুরু হচ্ছে স্টেজ 2 বা স্টেজ 3-তে, তখনই তারা আসছেন, কিন্তু তখন তো এসে লাভ হচ্ছে না। আমরা অপারেশন করতে পারছি না, যেতে হচ্ছে রেডিওথেরাপির জন্য, এবং রেডিওথেরাপির ওয়েটিং লিস্ট 3 থেকে 6 মাস। হ্যাঁ, সুতরাং প্রিভেনশনটাই তো সব থেকে উত্তম পন্থা। হ্যাঁ, সুতরাং সবাই যদি নিজের একটু চেক আপ করান এবং শুধু জানেন যে আপনার জরায়ুর মুখটা সমস্যা আছে কিনা, সমস্যা না থাকলে তো নিশ্চিন্ত। আর যদি সমস্যা থাকে, এটা খুব সাধারণ পদ্ধতি, একটু হিট দিয়ে অথবা একটু সূক্ষ্ম তার দিয়ে একটু জরায়ুর মুখটা একটু লিপ করে দিলে কিন্তু তিনি সুস্থ হয়ে গেলেন, তারপরে তিনি কনসিভও করতে পারবেন। খুব সুন্দর, আমরা অনেক সুন্দর করে ম্যাডামের কাছ থেকে জানলাম। অধ্যাপক ডাক্তার রোকেয়া আনোয়ার ম্যাডাম কিন্তু প্রথমে বলছিলেন যে আমরা 1% পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারিনি, তার পিছনে নিশ্চয়ই একটা কারণ রয়েছে। তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আসবো যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা নিয়ে এত কথা, সার্ভাইকাল ক্যান্সারের অ্যাওয়ারনেস মাস ব্যাপী। তো এই ক্যান্সারের ট্রিটমেন্ট সম্পর্কে ম্যাডাম যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ট্রিটমেন্টটা যদি আর্লি ডিটেকশন, পূর্ব লক্ষণ কিংবা জাস্ট স্টেজ 1-এ ধরা পড়ে, তখন খুব ইজি। তখন আমরা সার্জারির মাধ্যমে অপারেশন করে পেশেন্ট নিয়ারলি 80 to 90% তার সার্ভাইভাল রেট। 80 to 90%। দ্যাট মিনস সে খুবই ভালো থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে 99 ভাগই অ্যাডভান্স স্টেজে আসে, মানে একদম দেরি করে আসে আমাদের কাছে। 2B 3B ম্যাক্সিমাম 2B 3B। কিন্তু এই 2B 3Bর আসার কথা হলো কি, কেউ যদি রেডিওথেরাপি সময় মতো দিতে পারে, যেটাকে আমরা বলি কি স্ট্যান্ডার্ড অফ কেয়ার, 6 উইকের মধ্যে দিতে হবে, এসওসি যদি থাকে, তাহলে দেখা যায় তারাও কিন্তু 70 থেকে 80 ভাগ ভালো থাকে। তারা কিন্তু একেবারে সুস্থ নারীর মতো কর্মক্ষম থাকে এবং সোসাইটিকে ভালো একটা কাজ দিতে পারে। কিন্তু যেটার অসুবিধা বলছেন যে রেডিওথেরাপি মেশিন,
এখন এক বাংলাদেশে একটা ইনস্টিটিউটে আছি আমি, সেখানে এই মুহূর্তে 2টা লাইনাক মেশিন চলছে, 4টা শিফটে কাজ চলছে, তারপরেও রেডিওথেরাপির কিউ 4 to 6 months। এটা অনেক বড়। যেখানে আপনি বলছেন যে 6 সপ্তাহের মধ্যে দিতে পারলে স্ট্যান্ডার্ড অফ কেয়ার, হ্যাঁ। সেখানে হচ্ছে 4 to 6 6 মাস, 6 মাস। তাহলে 2B 3B হয়ে যাচ্ছে, 3B 4B হয়ে যাচ্ছে। লাস্টলি পেশেন্টদেরকে প্রশমন সেবা, প্যালিয়েটিভ থেরাপি দিতে হচ্ছে। তো যেটা হচ্ছে আমাদের দেশে রেডিওথেরাপি মেশিনের আনাটা অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া, সরকারি বেসরকারি সব মিলে। তো সেজন্য আমার অনুরোধ, আমি বিভিন্ন কান্ট্রিতে ঘুরেছি, সেখানে তাদের বিভিন্ন তহবিল থাকে। যেমন আমি যদি র্যানেটাকে বলি, র্যানেটা যদি আজ থেকে একটা তহবিল তৈরি করে জরায়ুমুখের ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির জন্য, দিতে দিতে হয়ে যায়। আমি যেখানে কাজ করেছি তাদের একটা ব্লকের নাম ছিল হেমামালিনী ব্লক। হেমামালিনীর নাচের ইয়ে দিয়ে সেই ব্লকটা তৈরি। তার একটা ছিল মৃণাল সেন ব্লক। মানে প্রতিটা ব্লকই 100 বিঘার উপরে চমৎকার একটা হাসপাতাল কলকাতাতে, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার। মানে পেডিয়াট্রিক ক্যান্সারের যে জায়গাটা, ওটা দেখলে আপনার মনে হবে ওটা একটা পার্ক, বাচ্চারা খেলছে, সব রকম পার্ক আছে ওখানে। তো ওদের সবকিছু কিন্তু ডোনেশনে। এখন আমাদের বাংলাদেশে আমি বলবো না যে বিত্তবান কম আছে, অনেকেই আছে বিত্তশালীরা, কিন্তু এই দিকগুলো কেন জানি অত বেশি কনসিডার করা হয় না। তবে এবার থেকে সবাই যদি আমরা মনে করি যে আমাদের অনেক জাকাতে টাকা অনেকখানে আমরা ডোনেট করতে চাই, তাহলে আমরা কিন্তু রেডিওথেরাপি মেশিনের জন্য দিতে পারি। ম্যাডাম কিন্তু খুব সুন্দর একটি কথা বলেছেন, হয়তো বা অনেকে ডোনেট করতে যাচ্ছেন হয়তো বা প্রপার প্লেস পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, সেটাও কিন্তু হতে পারে। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো পরিশেষে এসে ম্যাডাম যদি কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, একদম এক কথায়। প্রথমত সবাইকে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং যদি 80 to 90% মহিলারা তারা যদি চেক আপ না করেন, আমরা কিন্তু ক্যান্সার কমাতে পারবো না, সেই পর্যায়ে আমরা এসডিজি অর্জন করতে পারবো না। আর আরেকটি হচ্ছে যেটা ট্রিটমেন্টের ব্যাপার, সেটা হচ্ছে সব থেকে পেনফুল, যে আমরা পেশেন্টের শনাক্ত করার পরে আমরা চিকিৎসা করতে পারছি না। সরকারকে এগিয়ে আসতে হবে, যে কোনো ক্যান্সার শনাক্ত হলে সেই ক্যান্সারের পুরো চিকিৎসার ব্যবস্থা আসলে সরকার একটি বড় অংশ নিতে হবে। এবং আমাদের অনেক ওয়েলফেয়ার ফান্ড, যেটা রোকেও বলছিল যে প্রাইভেট লেভেল থেকে ওয়েলফেয়ার ফান্ড ক্রিয়েট করে পুরা ট্রিটমেন্টটা 2 লাখ 3 লাখ 4 লাখ যাই লাগে রেডিওথেরাপির জন্য, সেই ফান্ডটা আসলে পেশেন্টদেরকে প্রোভাইড করতে হবে। কারণ বেশিরভাগ মহিলারা তারা অনেক দেরিতে আসছেন এবং তারা অর্থনৈতিকভাবে সচ্ছল নন। ধন্যবাদ ম্যাডামকে, একটা টেক হোম মেসেজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আর আমি যেটা বলবো যে আসলে সুস্থ নারী যারা ভায়া প্যাপস HPV DNA পরীক্ষা করবে তারা, আর আমাদের মেয়েরা যারা 9 থেকে 45 বছর, তারা জরায়ুর মুখের ক্যান্সারের টিকা গ্রহণ করুন এবং নিজেকে সুস্থ রাখুন। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আশা করছি আজকের আলোচনা থেকে আমাদের দেশের নারীরা সচেতন হবেন, টিকা নেবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ তানিয়া। সুধী দর্শক, জরায়ু মুখের ক্যান্সার একমাত্র ক্যান্সার যা কিনা প্রতিরোধযোগ্য। আসুন আমরা সকলে টিকা নেই, স্ক্রিনিং করি, যদি রোগ হয়ে যায় তার চিকিৎসা নেই। বিদায় নিচ্ছি নারীর স্বাস্থ্য সুরক্ষা প্রেজেন্টেড বাই রেনাটা PLC। আজ এ পর্যন্তই।